Good afternoon, dear students. Our today's topic from Unit 10, Lesson 3, Section B. Pritilata Wadedar was born in Chittagong on 5 May 1911. অর্থাৎ প্রীতিলতা ওয়াদেদার উনি 1911 সালের 5 মে চট্টগ্রামে জন্মগ্রহণ করেছিলেন। She was a meritorious student at Dr. Khastogir Government Girls School in Chittagong and Eden College, ঢাকা। তিনি ঢাকা ইডেন কলেজের এবং চট্টগ্রামে ডক্টর খাস্তগির গভর্নমেন্ট গার্লস স্কুলে উনি একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। She graduated in philosophy with a distinction from Bethune College in Kolkata. তাহলে উনি কলকাতার বেথুন কলেজ থেকে ডিস্টিংশন নিয়ে দর্শনে স্নাতক ডিগ্রি লাভ করলেন। ডিস্টিংশন মানেই তোমার সর্বোচ্চ নাম্বার পাওয়া, অর্থাৎ বোর্ডের মধ্যে সর্বোচ্চ নাম্বার পাওয়া, অর্থাৎ তোমার উপরে আর কেউ যদি না পায় এটাকে ডিস্টিংশন বলা হয়। In her college days, Pritilata was an activist in anti-British movement. তার কলেজের দিনগুলোতে তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন কর্মী। অ্যাক্টিভিস্ট শব্দের অর্থ কর্মী, লিখে নাও তোমরা। অ্যাক্টিভিস্ট অর্থ কর্মী। All through her life, তার সারা জীবনভর, she dreamed of two things: a society without gender discrimination and her motherland free from British colonial rule. তোমরা খেয়াল করছো অল থ্রু হার লাইফ এটা সাবজেক্টের আগে ব্যবহার করা হয়েছে। অতএব যেহেতু সাবজেক্টের আগে ব্যবহার করা হয়েছে, এটা সেন্টেন্স অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। সেন্টেন্স অ্যাডভার্ব কি? যে অ্যাডভার্ব বাক্যের প্রথমে বসে সমগ্র বাক্যকে মডিফাই বা বিশেষিত করে তাকে সেন্টেন্স অ্যাডভার্ব বলে। তারপরে দেখতে পাচ্ছ শি ড্রিমড অফ টু থিংস। টু থিংসের পরে খোলন ব্যবহার করা হয়েছে। খোলনের অর্থ হচ্ছে যে ব্যাখ্যা প্রদান করা। এখানে ব্যাখ্যা প্রদান করছে। কি ব্যাখ্যা প্রদান করছে? শি ড্রিমড অফ টু থিংস। খোলনের অর্থ হলো ব্যাখ্যা প্রদান করা অথবা উদাহরণ দেওয়া। এখানে উদাহরণ দিতে ব্যবহার করছে। শি ড্রিমড অফ টু থিংস, তিনি দুটো জিনিসের স্বপ্ন দেখেছিলেন। একটা নাম্বার ওয়ান এক্সাম্পল, আ সোসাইটি উইদাউট জেন্ডার ডিসক্রিমিনেশন, অর্থাৎ স্ত্রী পুরুষের বৈষম্যবিহীন একটা সমাজ, অ্যান্ড হার মাদার ল্যান্ড ফ্রি ফ্রম ব্রিটিশ কলোনিয়াল রুল, অর্থাৎ ব্রিটিশ তোমার কলোনিয়াল শব্দের অর্থ উপনিবেশ। ব্রিটিশ কলোনিয়াল রুল অর্থাৎ ব্রিটিশদের উপনিবেশ শাসন বঞ্চিত একটা মাতৃভূমি উনি স্বপ্ন দেখেছিলেন। স্বপ্ন দেখার সুন্দর একটা সমার্থকবোধক বাংলা শব্দ হচ্ছে খোয়াবনামা। হ্যাঁ, অর্থাৎ স্বপ্ন হচ্ছে খোয়াবনামা। অর্থাৎ উনি দুটো জিনিস স্বপ্ন দেখেছিলেন, একটা হচ্ছে স্ত্রী পুরুষের বৈষম্যবিহীন সমাজ এবং তোমার ব্রিটিশের উপনিবেশ শাসনবিহীন একটা মাতৃভূমি। সো she decided to fight against the British rule. তাই তিনি কি করলেন? এই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করতে চেয়েছিলেন। Soon after, Pritilata became the head teacher of Nandan Khanon Aparna Charan School in Chittagong. শীঘ্রই তিনি কি হলেন? নন্দন কানন অপর্ণাচরণ স্কুলের মধ্যে উনি প্রধান শিক্ষক হলেন। গ্র্যাজুয়ালি শি ইনভলভড হারসেলফ ইন সূর্য সেন আর্ম রেজিস্ট্যান্স মুভমেন্ট। তাহলে গ্র্যাজুয়ালি এই শব্দটার পরে আমাদের একটা কমা থাকার দরকার ছিল। কিছুক্ষণ আগে যে সেন্টেন্স অ্যাডভার্বের কথা বলেছিলাম, গ্র্যাজুয়ালি শব্দটা হচ্ছে সেন্টেন্স অ্যাডভার্ব, তাহলে এটার পরে একটা কমা থাকার দরকার ছিল। গ্র্যাজুয়ালি শব্দের অর্থ ধারাবাহিকভাবে। গ্র্যাজুয়ালি শি ইনভলভড হারসেলফ, তাহলে ধারাবাহিকভাবে তিনি তার নিজকে জড়িত করলেন সূর্য সেন আর্ম রেজিস্ট্যান্স
মুভমেন্ট, অর্থাৎ সূর্য সেনের রেজিস্ট্যান্স অর্থ হচ্ছে প্রতিরোধ। রেজিস্ট্যান্স শব্দটা তোমাদের পদার্থবিজ্ঞানের শব্দ, হ্যাঁ, যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের হচ্ছে এটা রেজিস্ট্যান্স হচ্ছে রোধ, পদার্থবিজ্ঞানের ভাষায় বলা হয় রোধ, আর এখানে আমরা বলছি প্রতিরোধ, প্রায় কাছাকাছি। অর্থাৎ সূর্য সেনের সশস্ত্র আর্মড বলতে সশস্ত্র প্রতিরোধ, আর মুভমেন্ট মানে আন্দোলনে তার নিজকে জড়িয়ে ফেললেন। সূর্য সেন ওয়াজ আ ফেমাস anti-British movement organizer and revolutionary activist in Chittagong area at that time. সূর্য সেন ছিলেন তখনকার সময়ে একজন বিখ্যাত ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন সংগঠক অ্যান্ড রিভলিউশনারি অ্যাক্টিভিস্ট। রিভলিউশনারি শব্দের অর্থ হচ্ছে বৈপ্লবিক, অর্থটা তোমরা লিখে নিতে পারো। রিভলিউশনারি অর্থ বৈপ্লবিক, মানে বিপ্লবের বা সংগ্রামের যে সমর্থন করে। রিভলিউশনারি অ্যাক্টিভিস্ট, তিনি একজন বৈপ্লবিক কর্মী ছিলেন ইন চিটাগং এরিয়া অ্যাট দ্যাট টাইম, ওই সময়। ইন 1932 সূর্য সেন planned an attack on the পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব। 1932 সালে সূর্য সেন একটা পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করার পরিকল্পনা করলেন। দ্য ক্লাব ওয়াজ ওয়েল নোন ফর ইটস নোটোরিয়াস সাইন অ্যাট ইটস এন্ট্রেন্স। এন্ট্রেন্স অর্থ শব্দটা হবে এন্ট্রেন্স হবে না, এন্ট্রেন্স। তাহলে এন্ট্রেন্স অর্থ প্রবেশপথ, ঠিক আছে। দ্য ক্লাব ওয়াজ ওয়েল নোন ফর ইটস নোটোরিয়াস সাইন, একটা কুখ্যাত একটা চিহ্নের জন্য এটা সুপরিচিত ছিল। সে কুখ্যাত চিহ্নটা কী ছিল? একটা সাইনবোর্ডের মতো ছিল আর কি। ডগস অ্যান্ড ইন্ডিয়ানস নট অ্যালাউড, অর্থাৎ কুকুর এবং ভারতীয়রা তাদের প্রবেশের অনুমতি নেই ওই ক্লাবের মধ্যে। সূর্য সেন অ্যাসাইন্ড প্রীতিলতা, অ্যাসাইন্ড শব্দের অর্থ হচ্ছে আরোপ করা, হ্যাঁ, এটা অর্থাৎ প্রীতিলতার উপর দায়িত্ব আরোপ করলো, সে কারণে এটা বুঝিয়েছে। তাহলে অ্যাসাইন্ড অর্থ আরোপ করা। সূর্য সেন অ্যাসাইন্ড শব্দের অর্থ আরোপ করা, এটা তোমরা লিখে নাও, এটা আমাদের সিনোনিম হিসাবে কাজে লাগবে। তাহলে সূর্য সেন অ্যাসাইন্ড প্রীতিলতা টু লিড আ টিম অফ 10 to 12 men টু অ্যাটাক দ্য ক্লাব। সূর্য সেন কী করলেন? এই প্রীতিলতার উপর দায়িত্বটা আরোপ করলেন। টু লিড আ টিম অফ 10 to 12 men, অর্থাৎ 10 থেকে 12 জন লোকের একটা নেতৃত্ব দেওয়ার জন্য এই ক্লাবটাকে আক্রমণ করার জন্য। দ্য রেইড ওয়াজ সাকসেসফুল বাট প্রীতিলতা ড্রেসড অ্যাজ আ ম্যান ফেল টু গেট আউট অফ দ্য ক্লাব। তাহলে রেইড বলতে আক্রমণ, পুলিশরা যে আক্রমণ করে, ঘেরাও করে যে আক্রমণ করে, এটাকে রেইড বলা হয়। দ্য রেইড ওয়াজ সাকসেসফুল, এই আক্রমণটা সফল ছিল। বাট প্রীতিলতা ড্রেসড অ্যাজ আ ম্যান, তিনি আবার পুরুষের পোশাক পরেছিলেন। ফেল টু গেট আউট অফ দ্য ক্লাব, আর উনি ওই ক্লাব থেকে বের হতে ব্যর্থ হয়েছিলেন। উনি পুরুষের পোশাক পরেছিলেন যেন একজন মেয়ে হিসাবে তাকে অবলা যেন বিবেচনা না করে, হ্যাঁ, সে কারণে পুরুষের পোশাক পরিধান করেছিলেন, তাকে ছদ্মবেশ ধারণ করেছিলেন। শি কমিটেড সুইসাইড বাই টেকিং পটাশিয়াম সায়ানাইড টু অ্যাভয়েড অ্যারেস্ট। এই উচ্চারণটা আমি বলেছি পটাশিয়াম, এখানে টি এর উপর স্ট্রেস মার্ক আছে, এই জন্য এখানে ঠেই হবে, পটাশিয়াম, হ্যাঁ, পটাশিয়াম। প্রথম পিটা পয়ে থাকবে, এটা আবার ফ হয়ে যাবে না, পটাশিয়াম, হ্যাঁ, আবার পটাশিয়াম বলবো না, পটাশিয়াম। তাহলে শি কমিটেড সুইসাইড বাই টেকিং পটাশিয়াম সায়ানাইড টু অ্যাভয়েড অ্যারেস্ট। এই গ্রেপ্তার এড়ানোর জন্য উনি কী করলেন? পটাশিয়াম সায়ানাইড উনি মুখে দিয়ে আত্মহত্যা করলেন। পটাশিয়াম সায়ানাইড হচ্ছে তোমার একটা খুবই বিষাক্ত একটা কেমিক্যাল। এটা
তোমার মুখে দেওয়ার সাথে সাথে মানুষ সাথে সাথে মৃত্যুবরণ করে। উনি এটা কেন নিয়ে গিয়েছিলেন? যদি উনি আক্রমণে যদি ব্যর্থ হয় তাহলে তো তাকে গ্রেপ্তার করে তারা ওইখানে টর্চার করবে। সেই টর্চার এড়ানোর জন্য, একজন নারী হিসাবে টর্চার এড়ানোর জন্য উনি কী করলেন, এই কারণে আত্মসম্মান রক্ষার জন্য পটাশিয়াম সায়ানাইড সাথে করে নিয়ে গেলেন, যে উনি যদি ওইখান থেকে বের হতে ব্যর্থ হন তারা যেন তাকে গ্রেপ্তার না করতে পারে, আর ওইটা খেয়ে সাথে সাথে উনি আত্মহত্যা করতে পারে। সে কারণে ওই কেমিক্যালটা উনি নিয়ে গিয়েছিলেন। শি প্রুভড দ্যাট, তিনি প্রমাণ করলেন যে উইমেন ক্যান ওয়াক লাইক ম্যান, অর্থাৎ তিনি প্রমাণ করলেন যে অর্থাৎ নারীরা পুরুষদের মতোই কাজ করতে পারে। শি অলসো প্রুভড দ্যাট উইমেন টু নিডেড টু বি প্রিপেয়ার্ড টু স্যাক্রিফাইস দেয়ার লাইভস ফর ফ্রিডম ফ্রম দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল। তাহলে তিনি আরও প্রমাণ করলেন যে নারীদেরও প্রয়োজন টু বি প্রুভড, অর্থাৎ নারীদের তাদের আত্মত্যাগ করার জন্য প্রস্তুতি থাকার আর প্রয়োজন নেই, ফর ফ্রিডম ফ্রম দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল, এই ব্রিটিশ উপনিবেশ শাসন থেকে মুক্ত হওয়ার জন্য তাদের নিজকে কী করতে হবে, তাদেরকে প্রস্তুত করতে হবে। হার ড্রিম ফাইনালি কেম ট্রু, তার স্বপ্ন অবশেষে সত্য হলো। দ্য ব্রিটিশ রুল কেম টু অ্যান এন্ড, অর্থাৎ এই ব্রিটিশদের আইন শেষ হয়ে গেল ইন 1947, দো শি কুড নট সি ইট ডিউরিং হার লাইফ টাইম, যদিও তিনি কী করতে পারলেন না, তার জীবদ্দশায় উনি এটা দেখে যেতে পারলেন না। আমরা জহির রায়হান পড়েছি, আমাদের ইউনিট 10 শেষ, এখন আমরা ইউনিট 11-এ চলে যাব। রিনিউয়েবল এনার্জি। রিনিউয়েবল এনার্জি বোধহয় তোমাদের প্যারাগ্রাফ হিসাবে আছে, এই পরীক্ষা আছে কিনা আমি জানি না, তো যদি থাকে রিনিউয়েবল এনার্জিটা খুবই ইম্পর্টেন্ট সমস্ত পরীক্ষার জন্য। In a speech at the 19th Science Congress, internationally acknowledged scientist and former Indian President Mr. APJ Abdul Kalam mentioned a very important aspect of mankind's human crisis. অর্থাৎ 90তম বিজ্ঞান সম্মেলনে, বিজ্ঞান সমাবেশে, অর্থাৎ আন্তর্জাতিকভাবে স্বীকৃত, অ্যাকনলেজড শব্দের অর্থ স্বীকৃত, আন্তর্জাতিকভাবে স্বীকৃত তোমার বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম উনি কী করলেন, একটা গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি, আসপেক্ট শব্দের অর্থ হচ্ছে দৃষ্টিভঙ্গি, একটা গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি উনি উল্লেখ করলেন অফ ম্যানকাইন্ডস ফিউচার এনার্জি ক্রাইসিস, অর্থাৎ মানব জাতির একটা বড় ধরনের শক্তির সংকটের কথা উনি উল্লেখ করলেন। He pointed out that era of wood and biomass that has almost come to an end. He pointed out শব্দের অর্থ পয়েন্ট আউট মানে হচ্ছে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া, অর্থটা তোমরা লিখে নিতে পারো। He pointed out that, তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে দ্য ইরা অফ উড, অর্থাৎ বন বা কাঠের যে যুগ, অ্যান্ড বায়োমাস, এবং বায়োমাসের শব্দের অর্থ হচ্ছে জৈব পুঞ্জ, লিখে নিতে পারো, এবং জৈব পুঞ্জের যে যুগ সেটা প্রায় শেষ হয়ে এসেছে, হ্যাজ অলমোস্ট কাম টু অ্যান এন্ড। দ্য গ্যাস অফ ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস উড সুন বি ওভার উইদিন দ্য নেক্সট ফিউ ডেকেডস। তাহলে আমাদের তেল এবং প্রাকৃতিক গ্যাসের যে যুগ সেটাও শীঘ্রই কয়েক দশকের মধ্যেই শেষ হয়ে যাবে। ম্যাসিভ বার্নিং অফ ওয়ার্ল্ডস coal reserves may lead to a worldwide ecological disaster because coal burning emits the highest amount of carbon in the atmosphere.
মেইসিভ, মেইসিভ শব্দের অর্থ হচ্ছে বৃহদায়তন। মেইসিভ বার্নিং অর্থাৎ বৃহদায়তন, অর্থাৎ বিশ্বের যেই কয়লা যে পোড়ানো হয়, কোল শব্দের অর্থ হচ্ছে কয়লা, কয়লার যে পোড়ানো হয় রিজার্ভস এবং কয়লার যে ভাণ্ডারের যে পোড়ানো হয়, মে লিড, আর এটা পরিচালিত করতে পারে টু ওয়ার্ল্ড ওয়াইড ইকোলজিক্যাল ডিজাস্টার, এবং এটা বিশ্বব্যাপী একটা পরিবেশগত একটা দুর্যোগ সৃষ্টি করতে পারে, পরিচালিত করতে পারে। ইকোলজিক্যাল শব্দের অর্থ পরিবেশগত, আর ডাইজেস্টার মানে দুর্যোগ। বিকজ কোল বার্নিং, কারণ কয়লার যে পোড়ানো ইমিটস অর্থ নির্গত করা, ইমিটস দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট অফ কার্বন ইন দ্য অ্যাটমসফিয়ার। এখানে আমি বলেছি কার্বন, এটার উচ্চারণটা কার্বন হবে, অর্থাৎ এখানে সর্বোচ্চ পরিমাণ বায়ুমণ্ডলে কার্বন নিঃসরণ করে এই কয়লা। ইউক্রেইনস former Soviet Union Chernobyl disaster in 1986 has exposed that nuclear energy can be potentially dangerous too. Potentially শব্দের অর্থ স্থৈতিকভাবে, তোমরা এটা লিখে নাও। potentially অর্থ স্থৈতিকভাবে বা স্থিরভাবে, আবার কার্যকারীভাবেও হয়। তাহলে ইউক্রেন মানে বর্তমান যে সোভিয়েত ইউনিয়ন, চেরনোবিলে একটা 1986 সালে একটা দুর্যোগ হয়েছিল, দ্যাট এক্সপোজড অর্থ হচ্ছে প্রকাশ করা, এটা প্রকাশ করলো যে নিউক্লিয়ার এনার্জি ক্যান বি পটেনশিয়ালি ডেঞ্জারাস টু, এই তোমার নিউক্লিয়ার এনার্জি কী হতে পারে, এটা স্থৈতিকভাবে এটা ভয়ানকও হতে পারে। সো অ্যাকর্ডিং টু কালাম, the only solution that mankind can look to is to massive use of solar energy in future, because it has some advantages over our forms of renewable energy. তাহলে এই কালামের, এপিজে আবুল কালামের মত অনুযায়ী দ্য অনলি সলিউশন, একমাত্র সমাধান হচ্ছে ম্যানকাইন্ড ক্যান লুক টু শব্দের অর্থ হচ্ছে তোমার কোনো উপদেশের প্রতি অনুপ্রাণিত হওয়া, অর্থাৎ আমাদের এই ধরনের উপদেষ্টার প্রতি অনুপ্রাণিত হতে পারি। ইজ দ্য ম্যাসিভ ইউজ অফ সোলার এনার্জি, অর্থাৎ সৌরশক্তির যে বৃহদায়তনের ব্যবহার, ভবিষ্যতে এটার প্রতি আমরা অনুপ্রাণিত হতে পারি। বিকজ ইট হ্যাজ সাম অ্যাডভান্টেজেস, কারণ এর অনেক সুবিধা আছে। ওভার আদার ফর্মস অফ রিনিউয়েবল এনার্জি, অর্থাৎ আমাদের এই নবায়নযোগ্য শক্তির আকারের মধ্যে সৌরশক্তির অনেক সুবিধা আছে। তাহলে সৌরশক্তি হচ্ছে নবায়নযোগ্য শক্তি, ঠিক আছে? যেমন রাতের বেলায় সূর্য যখন আমাদের থাকে না, অন্যদিকে থাকে, এটা এক ধরনের শক্তি বিস্তার করে। আবার দিনের বেলায় সূর্য যখন থাকে এক ধরনের শক্তি বিস্তার করে। তাহলে যখন ওই শক্তিটা রাতের বেলায় থাকে না, আবার দিনে যখন হয়, তখন এটা আবার আমরা নতুন করে পাওয়া শুরু করি। সে কারণে এই শক্তিটার কিন্তু কমতি নেই, এটা নবায়ন হতে থাকে। এই জন্য এই শক্তিটাকে নবায়নযোগ্য শক্তি বলা হয়। নাও হোয়াই হ্যাজ কালাম put so much importance to the issue of energy? এখন কেন কালাম এই শক্তির ব্যবহার বা বিষয়টার উপর এত গুরুত্ব দিয়েছেন? The energy sources have always been a major factor of science throughout history. তাহলে ইতিহাসব্যাপী এই শক্তির যে উৎসটা, এটা কি হয়েছে, এটা বড় ধরনের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, পরিবর্তনের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। The world's petroleum consumption has increased from 3 billion barrels annually in 1930 to 50 billion barrels annually today. তাহলে পৃথিবীর যে পেট্রোলিয়ামের যে খরচ, কনজামশান শব্দের অর্থ আমি এখানে খরচ অর্থে ব্যবহার করেছি, কিন্তু কনজামশান অর্থ হচ্ছে তোমার ভোগ বা খরচ, এই অর্থে ব্যবহার হয়ে থাকে। পেট্রোলিয়ামের যে খরচ হ্যাজ ইনক্রিজ, এটা বৃদ্ধি পেয়েছে 3 বিলিয়ন থেকে
50 বিলিয়নে বৃদ্ধি পেয়েছে 1930 সালে। তারপরে যে 1930 সাল পর্যন্ত যে হিসাব করা হয়েছিল বার্ষিকভাবে, সেটা কখন, ব্যারেলস অ্যানুয়ালি টুডে, বার্ষিকভাবে বর্তমান পর্যন্ত। ইন দ্য নেক্সট কোয়ার্টার সেঞ্চুরি মানে শিকি শতাব্দী, পরবর্তী শিকি শতাব্দীতে দ্য ওয়ার্ল্ডস পেট্রোলিয়াম ইজ এক্সপেক্টেড, যে পৃথিবীর যেই জনসংখ্যা এটা প্রত্যাশা করা হয় যে টু বি অ্যাবাউট 8 মিলিয়ন, হুইচ ইজ 30% হায়ার দেন টুডে। আর এটা আগামী আরও শিকি শতাব্দীতে, অর্থাৎ 30 সাল থেকে আরও 25 বছর আরও হিসাব করা হয়েছে, তখন এটার চাহিদা দাঁড়াবে তোমার আরও ইজ এক্সপেক্টেড টু বি অ্যাবাউট 8 বিলিয়ন, হ্যাঁ হয়ে যাবে, হুইচ ইজ 30% হায়ার, আর যেটা 30 ভাগ আরও বেড়ে যাবে বর্তমানের তুলনায় চাহিদাটা। ডেভেলপিং কান্ট্রিজ উইল গ্রো দেয়ার ইকোনমিক্স অ্যাবাউট 2 times ফাস্টার দেন ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রিজ, অর্থাৎ তোমার যে শিল্প উন্নত যেই দেশগুলো, উন্নয়নশীল যে দেশগুলো, এগুলো শিল্প উন্নত দেশগুলোর থেকে আরও দ্বিগুণ পরিমাণ তাদের অর্থনীতির আরও প্রবৃদ্ধি তাদের আরও হতে হবে। তারপরে গ্লোবাল ইকোনমিক গ্রোথ ইজ এক্সপেক্টেড টু কন্টিনিউ অ্যাট 3% পার ইয়ার, এবং আমাদের বৈশ্বিক যে অর্থনৈতিক প্রবৃদ্ধি এটা ধারণা করা হয় যে বছরে এটা 3 ভাগ করে বেড়ে যাবে। কনসিকুয়েন্টলি, পর্যায়ক্রমিকভাবে দ্য গ্লোবাল ডিমান্ড ফর এনার্জি উইল গ্রো অ্যাবাউট 1.7% পার ইয়ার অন অ্যান অ্যাভারেজ, এবং পর্যায়ক্রমিকভাবে, কনসিকুয়েন্টলি অর্থ পর্যায়ক্রমিকভাবে যেই বৈশ্বিক যে চাহিদা, গ্লোবাল ডিমান্ড মানে বৈশ্বিক যে চাহিদা ফর এনার্জি, শক্তির জন্য, এটা তোমার গড়ে 1.7 ভাগ বেড়ে যাবে প্রতি বছর। ইট ইন্ডিকেটস আ 50% রাইজ অফ এনার্জি কনজাম্পশন বাই 2030, অর্থাৎ 2020 সালে এটা কি হবে, এটা আরও 50 ভাগ, এটা আরও শক্তির খরচটা বেড়ে যাবে। ইফ দ্য ওয়ার্ল্ডস ডেইলি পেট্রোলিয়াম কনজাম্পশন ইজ 220 মিলিয়ন ব্যারেলস নাও, যদি বিশ্বের বর্তমানে পেট্রোলিয়ামের খরচ যদি 220 মিলিয়ন ব্যারেল হয়, আর এটা ইট উইল রাইজ টু 335 মিলিয়ন ব্যারেলস দ্যাট টাইম, আর ওই সময় কি হবে, এর চাহিদা হবে 335 মিলিয়ন ব্যারেল। তারপরে দ্য প্রেজেন্ট রিজার্ভ অফ হাইড্রোকার্বন এনার্জি রিসোর্সেস ইজ লিমিটেড, বর্তমানে যে হাইড্রোকার্বনের যে শক্তি এটা হচ্ছে যে ভান্ডার, এটা হচ্ছে সীমিত, অ্যান্ড ইট উইল নট বি সাফিসিয়েন্ট, এবং এটা পর্যাপ্ত হবে না টু মিট দ্য ফিউচার এনার্জি চ্যালেঞ্জেস অফ দ্য ওয়ার্ল্ড, এবং ভবিষ্যতের তোমার শক্তির যে চাহিদা মেটাতে এটা সমর্থ হবে না। অ্যান্ড হ্যান্স, এবং এই থেকে লিডিং ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রিজ হ্যাভ টেকেন ইনিশিয়েটিভস টু ট্যাপ alternative energy sources, mainly known as green or renewable energy sources. আর এই থেকে লিডিং ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রিজ, অর্থাৎ প্রগতিশীল যেই তোমার নেতৃত্ব দানকারী যেই শিল্প উন্নত দেশগুলো, হ্যাভ টেকেন ইনিশিয়েটিভস অর্থ হচ্ছে পদক্ষেপ, তারা পদক্ষেপ নিয়েছে টু ট্যাপ অল্টারনেটিভ এনার্জি, তারা বিকল্প শক্তি তোমার নেয়ার জন্য তারা পদক্ষেপ নিয়েছে, মেইনলি নোন অ্যাজ গ্রিন অর রিনিউয়েবল এনার্জি সোর্সেস, অর্থাৎ সবুজ শক্তি অথবা নবায়নযোগ্য শক্তি নেওয়ার জন্য তারা অলরেডি পদক্ষেপ নিয়েছে। দ্য বটম লাইন অফ কালামস স্পিচ ইন্ডিকেটস দ্য কনসার্ন অফ ম্যানকাইন্ড ইন দ্য 21st century। তাহলে বটম লাইন বলতে নিচের যে লাইন বা পংক্তি, এটা কালামের বক্তৃতায় ইঙ্গিত করে যে indicates the concern of human of mankind. Concern মানে উদ্বেগ, এটা একবিংশ শতাব্দীর মানব জাতির একটা উদ্বেগ নির্দেশ করে। ইন্ডিকেটস মানে নির্দেশ করা। ওকে, থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্টস, today's time is over. See you on the next time, on the next class.
Thank you. Bye bye. Walaikum assalam. Walaikum assalam.